চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রাকিবা ঐশীর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং যেটা বলছিলাম যে মানে অনেক ব্যস্ততা আছে আপনার, গান নিয়ে ব্যস্ততা আছে, ব্যক্তি জীবনের কাজ আছে, সবকিছু নিয়ে কথা বলবো। তবে তার আগে আড্ডাটা শুরুই করতে চাই আসলে গান দিয়ে। কোন গানটি শোনাবেন? এই গানটি এই সপ্তাহের মধ্যে রিলিজ হবে এবং এটা আমার গুরুজির লেখা এবং সুর করা গান। আমি গুরুজির কথা এবং সুরে প্রথম গান করছি। আমার গুরুজি শ্রদ্ধেয় অঞ্জন মজুমদার, উনি কলকাতায় থাকেন, তো সেটা কলকাতা থেকে বেরোবে। আমি ভিডিওটা এখান থেকে করে পাঠানো, তো ভীষণ ভালো লাগার একটা কাজ, যেহেতু আমার গুরুজির কথা এবং সুরে সেই গানটা বাংলা গান। সেটা একটু ছোট্ট করে, পুরোটা গাবো না, পুরোটা আমি সবার উদ্দেশ্যে বলছি যে পুরোটা যখন রিলিজ হবে সবাই ইউটিউব থেকে অবশ্যই শুনবেন এবং সবাই জানাবেন কেমন লাগছে গানটা। আমি ছোট্ট করে মুখটুকু গাইছি। যদি আসো ফিরে চেনা পথ ধরে, যদি আসো ফিরে চেনা পথ ধরে, দেখবে সব কিছু আছে পড়ে, শুধু নেই প্রাণ, শুধু নেই প্রাণ। স্মৃতি হয়ে গেছে যত অভিমান, যদি আসো ফিরে চেনা পথ ধরে, যদি আসো ফিরে চেনা পথ ধরে। জানি না গান শুনে কেউ চেনা পথ ধরে ফিরে আসবে কিনা, তবে গানটার কথা এবং গানের সুর মানে ভীষণ কোমল একটা আবেশ দিয়ে যায়। আমার ভাবতে ভালো লাগে যে এই গানটা আমার গান, এবং গানের কথা আসলে আমার কাছে মনে হয় যে এই সারাদিন আমরা আসলে অনেক কিছু ভাবি, আমাদের মনে অনেক কিছু ভাবনা চিন্তা, রাগ অভিমান, দুঃখ, হাসি, আনন্দ সব কিছু থাকে, সেগুলোর অনেক 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 কথা, কিন্তু একটা গানে পুরো একটা তীব্র অনুভূতিকে এত সুন্দরভাবে ধরে ফেলা যায় এবং পুরো একটা গল্প বলা হয়ে যায়। যেমন এই গানটা মানে শুরুর কথাটাই খুব অদ্ভুত, যদি আসো ফিরে চেনা পথ ধরে, দেখবে সব কিছু আছে পড়ে, শুধু নেই প্রাণ, স্মৃতি হয়ে গেছে যত অভিমান। মানে কি অদ্ভুত অভিমানের কথাটা এরকমভাবে মানে বলা হয়ে যাচ্ছে আর কি। এবং সেই সাথে আমার খুব ভালো লাগে যখন সেই কথাটার সাথে সুরের অন্যরকম একটা মেলবন্ধন যখন হয়, মানে যেরকম কথা ঠিক সেরকমই সুর, তখন একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি হয় এবং সেই গানগুলো প্রাণের খুব কাছাকাছি হয়ে যায়। এবং দুটো প্রাণ যদি আসলে এরকম মানে অভিমানে পড়ে যায়, তখন কিন্তু এমনটাই হয়, অপেক্ষা হয় এবং অপেক্ষার পর ফিরে এলে অভিমানগুলো থেকে যায় এবং মানুষ নিষ্প্রাণ হয়ে যায়। হ্যাঁ, এরকম তো হয়। আচ্ছা, মনের কষ্টও দিয়ে যাচ্ছে গানের কথাগুলো, কষ্টগুলোকে পাশে সরিয়ে রাখি, এবার একটু সুখের কথা বলতে চাই। ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এবং সামনে আরো কি কি কাজ আসছে? গানের মানুষ যেহেতু ব্যস্ততা সবসময় গান নিয়েই থাকে। এই তো পড়াশোনা, যেহেতু আমি মাস্টার্স শেষ করেছি, আরও পড়াশোনার ইচ্ছে আছে, তো সেটা নিয়েও ভাবছি। আর আপাতত এখন কোথাও কোনো জব করছি না। ওইটার পাশাপাশি গান নিয়ে তো ব্যস্ততা আছেই, আসলে নিজের গানটা কতটুকু আরও ভালো করা যায়, নতুন কোনো একটা মিউজিক্যাল ফর্ম শিখতে পারা যায়। যেমন আমি গুরুজির কাছে, আমি তো আসলে বাংলা গান বা আধুনিক গান, সেমি ক্লাসিক্যাল গান এরকম গান করা হয়, তো আমি গুরুজির কাছে নতুন করে একটা মিউজিক্যাল ফর্ম শেখা শুরু করেছি, সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে একটা। সেটা মিউজিকের কোন ফর্ম? সেটা হচ্ছে ঠুমরি। হ্যাঁ, আমি যেমন আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন হয়েছে একদম পিওর ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে, তো সেটার একটা ধারণা। করেছেন কোথায় আপনি? আমি হচ্ছে জগন্নাথ থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, এবং তারপরে আমার 2 বছরের একটা স্কলারশিপ ছিল, আইসিসিআর স্কলারশিপ, সেটাতে আমি 2 বছর হায়দ্রাবাদ থাকার আমার সুযোগ হয়েছে। এবং সেইখানে একই সাথে আমি যেহেতু ইস্টার্ন ক্লাসিক্যালটা শিখেছি, সেইটার সাথে মানে
এটা নর্থ ইন্ডিয়ান আমি যেটা শিখেছি। তো যেহেতু আমি হায়দ্রাবাদে ছিলাম সেই ক্ষেত্রে সাউথের কালচার কীরকম, সাউথ ইন্ডিয়ান মিউজিকটা কীরকম সেটাও আমার শোনার সৌভাগ্য হয়েছে ওখানে। দুইটা ফর্মই আসলে আমার শোনার সৌভাগ্য হয়েছে এবং সেখানে থাকার কারণে যাদেরকে সবসময়, যারা আমার আইডল এবং যাদেরকে আমি ফলো করি, যাদেরকে ভীষণ ভালো লাগে, যাদেরকে সবসময় ইউটিউবে অথবা টিভি প্রোগ্রামেই দেখেছি, সেরকম সেই বিশেষ শিল্পীদের গান সামনে থেকে শিল্পকলায় বসে বা বিভিন্ন ভেন্যুতে গিয়ে সামনে থেকে শুনবার সেই সুযোগ হয়েছে। তো এই দুই জায়গা থেকে পড়াশোনা করেছি। তো সেখানে ছিল আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল, তো সেইটার পাশাপাশি ওইটা একদম পিওর ক্লাসিক্যাল, আর এটা সেটা হচ্ছে ঠুমরি বা ক্লাসিক্যালের পরের যেই ধাপগুলো আসে, যেগুলোর মধ্যে রাগের অনেক রকম সংমিশ্রণ হয়ে এই জিনিসগুলো তৈরি হয়। মানে পিওর ক্লাসিক্যাল যেটা, সেটার মধ্যে অনেক বাধা ধরা, অনেক ব্যাকরণ মেনে সেই জিনিসগুলো হয়। আর এগুলো একটু লাইট ভার্সন, খেয়াল বা হচ্ছে ধ্রুপদ, এগুলোর পরে যেই ফর্মগুলো আসে সেগুলোর মধ্যে আর কি সেই ঠুমরি। যখন হায়দ্রাবাদে ছিলেন তখনকার সময়টা কেমন ছিল? ছাত্র জীবন, সুর সাধনা সবকিছু মিলিয়ে ওইখান থেকে এখানে আসা, কতবার আসা হয়েছিল বাংলাদেশে সেই সময়? আমি দুবারই এসেছি বাংলাদেশে। ওখানে পড়াকালীন ছুটি থাকে, আমাদের সেশনের মাঝখানে ছুটি থাকে, সেই সময়টাতে আমি বেড়াতে এসেছিলাম। আর এর আগে কখনো এতদিনের জন্য দেশের বাইরে গিয়ে থাকা হয়নি। মানে আমার বাবা মা হচ্ছে সুনামগঞ্জে থাকতেন আগে, এখন মা ঢাকায় থাকেন। তো ওনারা ওখানে থাকতেন, ওখান থেকে ওদেরকে রেখে আমি ঢাকায় একা একাই থাকি যখন থেকে আমি গ্র্যাজুয়েশন শুরু করেছি। কিন্তু সেটাও তো দেশের ভেতরেই, মানে চাইলেই হচ্ছে 10 ঘন্টা 6-7 ঘন্টা জার্নি করে বাবা মার কাছে দেখা করা যায়, কিন্তু একদমই হচ্ছে দেশ পাড়ি দিয়ে অন্য কোথাও যাওয়া, এটা আমার প্রথমবারই ওরকম ছিল। এবং এতদিনের জন্য প্রথমে তো খুব ভালো লাগছিল, একটা ফুল স্কলারশিপ পেয়েছি এবং অন্য একটা দেশে যাচ্ছি এবং সেখানে বাংলা ভাষাভাষীর কেউ নেই, আসলে টোটালি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ ওই কান্ট্রিটাতে বলা, মানে ওই স্টেটটাতে বলা হয়। একটা এক্সাইটমেন্ট ছিল। সেটার পরে যখন আসলে জার্নিটা শুরু হলো, ওখানে অনেক রকমের স্ট্রাগল ছিল। কারণ প্রথমত গিয়েই হচ্ছে খাওয়া দাওয়া নিয়েই, কারণ যেহেতু ওখানে খাওয়া দাওয়া একদমই আলাদা আমাদের বাঙালিদের থেকে, আমাদের খাদ্য অভ্যাস যেরকম তার থেকে ভীষণই আলাদা, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল, সেটার সাথে মানিয়ে নেওয়া। এটা ছাড়া আমি বলবো বাকি সব কিছুই অনেক অনেক সুন্দর ছিল, কারণ একটা নতুন কালচারকে জানতে পারা, নতুন মানুষকে জানতে পারা, এগুলো জানলে যেটা হয় নিজের জীবনেও হচ্ছে অনেক চিন্তা, আমরা অনেক সময় মানুষের দর্শন জানা মানে আসলে সমৃদ্ধ। হ্যাঁ, মানে আমার নিজের জীবনও আমি আসলে অন্য কারো ভাবনাকে জানতে পারলে আমার জীবনের অনেকগুলো দ্বারও বোধহয় খুলে যায়, বা এভাবেও ভাবতে পারা যায়, সেগুলো শিখতে পারা যায় আর কি। আর যেটা বললাম যে আমার কাছে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়েছে, যেহেতু যাদেরকে সবসময় টিভিতে দেখেছি তাদেরকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং তাদের গান শুনে নিজের গানটাকে আরো ভালো করবার একটা ইন্সপিরেশন আমি ওখান থেকে পেয়েছি। এখন কি পরিকল্পনা আছে সামনে গান নিয়ে, বা গানের বাইরেও যদি ক্যারিয়ারের কোনো পরিকল্পনা থাকে সেটাও যদি বলতেন? মাঝে মাঝে এরকম মনে হয়, হঠাৎ হঠাৎ আসলে মানে আসলে এখনো আমার মনে হয় যে গান তো আমার জীবনে মানে আজীবনই আসলে থাকবে। আমি যতদিন থাকবো, আমার যতদিন শ্বাস থাকবে, গান আমার সাথে ওভাবেই থাকবে। সেটা আমার প্রফেশনও এবং প্যাশনও, সেটা থাকবে। হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় যে আমি কি বলবো, আমার সাবজেক্টের বাইরে হয়তো অন্য কোনো সাবজেক্টে কখনো টিচার হতে, বা অন্য কাউকে কখনো অন্য কোনো জব মানে প্রফেশনে দেখলে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আরে এটা তো খুব দারুণ, আমার গানের পাশাপাশি এটাও তো একটু করা যেতে পারে। মানে এটা একদম বাচ্চাদের মতো আসলে এই ইন্টারেস্টটা জাগে, কাউকে ভালো কিছু করতে দেখলে ওখান থেকে খুব ইন্সপায়ার্ড মানে মনে হয় যে আমিও কি এরকম কিছু করতে পারবো কিনা। কিন্তু আমি বলছি যে এখনো খুব একদম এইম করে কিছু আগাচ্ছি না, গানটা নিয়েই একদমই পুরোটার সময় আছি। দেখা যাক, সময় মানে যেদিকে আসলে সময়ের প্রয়োজনে যা আসে সেটাকে একসেপ্ট করে নিব, সেরকম একটা সময়। আচ্ছা, সময় যেদিকে ইচ্ছা যাক, আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনতে হবে, এটা সময়ের দাবি। শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের একটা গান খুব মনে পড়ছে, ভীষণ মিষ্টি একটা গান, আমার ভীষণ পছন্দ, সেই গানটা গাইছি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকে, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি,
এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো, তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে ভরানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো কভু যায় সোনাকে, জলে দেখি জোনাকে, মন হলো আনমনাকি, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। আরতি মুখোপাধ্যায়ের গান আমার ভীষণ প্রিয় এবং যে গানটি শোনালেন এই গানটিও আমার খুবই প্রিয় গানের তালিকায় থাকা একটি গান, শুরুর দিকে থাকা একটি গান। এই যে গুণী মানুষের গান গাওয়া, গুণী মানুষদের সান্নিধ্য পাওয়া, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বা একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখতেন? আপনি যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন সময় বিভিন্ন পারফরমেন্সের সময় এই গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছেন। শিল্পী জীবনে গুণী মানুষদের সান্নিধ্যে আসাটা ভীষণ জরুরি, কারণ হচ্ছে আমাদের এই রাস্তাটায় ওনাদের থেকে দুটো কথা আমাদের জীবনে আসলে অনেক অনেক আমূল পরিবর্তন এনে দিতে পারে। ওনারা কিভাবে সঙ্গীত সাধনা করেছেন, ওনারা গানকে কিভাবে দেখেন, গান নিয়ে ওনাদের ভাবনার চিন্তাটা কেমন, অনেক সময় আমরা অত দূর পর্যন্ত ভাবতেই পারি না এবং একটা গানের কথা হয়তো আমরা খুব উপরে উপরে ভেবে ফেলি, কিন্তু ওনাদের সাথে কথা বললে বোঝা যায় যে সেই গানগুলো ওনারা কতটা গভীরে আসলে চিন্তা করছেন বা কতটা গভীরভাবে ভাবছেন। এবং শুধু এটা না, আমরা হয়তো আমার কাছে আমি শিখতে গিয়ে মনে হয়েছে আমরা হয়তো গান একটা শুনে শুনেই, মানে এখন আমি যদি বলি যে ইউটিউবের যুগে, সেখানে সবার গান খুব ইজি অ্যাক্সেস আর কি সব কিছুরই, তো সেখান থেকে যে ফলো করতে পারে বা মানে আমি বলবো যে আমি চাইলেই এখন যে কোনো গান একটা শুনে শুনে কিন্তু উঠিয়ে গেয়ে ফেলতে পারি, কিন্তু সেই গাওয়াটার পরেও না অনেক কিছু অ্যাড হওয়ার থাকে এখানে, সেটা ওই গুণী মানুষদের সান্নিধ্যে না গেলে বা গুরুর সান্নিধ্যে না গেলে সেটা কখনো ওই অবধি জিনিসটা আয়ত্ত করা যায় না। কারণ আমার গুরুজি সবসময় একটা কথা বলেন যে কম্পোজিশনটা ভালো করে তোলা হয়েছে, কিন্তু তার মধ্যে ওই অনুভূতিটাকে ব্যক্ত করতে পারার যে ব্যাপারটা, এইটা আসলে আমরা বুঝতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা ওই সেই গাইডেন্সটার মধ্যে যাই বা সেই মানুষগুলোর সান্নিধ্যে যেতে পারি। এবং শুধু এটাই না, মানে ওনাদের কি বলবো, সঙ্গীত জীবনটা ওনারা যেভাবে চলেছেন, যেইভাবে ওনারা সাধনা করেছেন, সেইটা আমাদেরকে অনেক বেশি, যারা শিখছে গান তাদেরকে অনুপ্রাণিত করে এবং তাদের যে ডেডিকেশন। কারণ আমরা এখন দেখা যায় যে এই সময়টাতে সে এত ব্যস্ত মানুষ, মানে এটা তো প্রফেশন এবং তার পাশাপাশিও হয়তো, মানে আমি গানের কথাই বলছি, যে গান করার পাশাপাশি মানুষ অন্য আরও কিছু করে, সেই সাথে পারিবারিক অনেক রেসপন্সিবিলিটিস থাকে মানুষের। তো সেখানে গিয়ে আমরা অনেক সময় এই যে গানটার মধ্যে একটা দীর্ঘ সময় আমাদেরকে দিতে হয় বা ডেডিকেশনটা ওরকম রাখতে হয়, সেটা করতে আমরা অনেক মিস করে যাই বা আমাদের এখানে অনেক ফাঁকি থেকে যায়। কিন্তু ওনারা যেরকমভাবে সময় ধরে ঘন্টার পর ঘন্টা একই জিনিস এত ধৈর্য করে, যেটাকে আমরা সাধনা বলি আসলে। সবশেষে জানতে চাই নিজেকে কোথায় দেখতে চান সঙ্গীত শিল্পী হিসেবে? যার কাছে আমি শিখছি, আমার গুরুর কাছ থেকে এই প্রশংসাটুকু পাওয়া, মানে সেটা অনেক দূরের কথা যদিও, কিন্তু আমি আশা রাখছি যে হ্যাঁ, আমি যদি গুরুর দেখানো পথে ওভাবে চলতে পারি, কোনো না কোনো দিন গুরু আমাকে সেইভাবে আশীর্বাদ করবেন যে না ভালো করছো বা এরকম, সেই পর্যন্ত পৌঁছানো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যাদের গান শুনি, আমার যখন ভালো লাগে না, যাদের গান আমার জন্য ম্যাজিকের মতো কাজ করে, আমার নিজেকে কখনো ওরকম একটা জায়গায় দেখতে ইচ্ছে করে যে আমার গান যদি কারো জন্য ম্যাজিকের মতো কাজ করে। কারণ গানের মধ্যে সেই হিলিং পাওয়ারটা থাকে, মানুষকে আনন্দের মধ্যেও আরও আনন্দ জুড়ে দিতে পারে এবং খুব দুঃখ ভারাক্রান্ত মুহূর্ত থেকেও তাকে টেনে ধরতে পারে, গানের মধ্যে ওই শক্তিটা আছে। তো আমার মনে হয় যে আমার গান যেন এরকম হয়, এরকম পাওয়ারফুল যেন হয়, মানুষের ওই ভেতর পর্যন্ত যেন আমার গান কাউকে ছুতে পারে, সেরকম জায়গায় দেখতে ইচ্ছে করে নিজেকে। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205।
ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বখ্যাত সাহিত্যিক জর্জ ম্যাকডোনাল্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বললে যেমন তার আলো এতটুকুও কমে না, তেমনি শিক্ষার আলো যত বেশি দান করা যায় ততই মঙ্গল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গানটা আমার ভীষণ পছন্দ, গানটা আমার গান না, কিন্তু আমার গুরুর গান আমার ভীষণ 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 পছন্দ। সেই গানটা গাইতে গাইতে শেষ করছি। চলে গেলে তুমি, চলে গেলে সব কিছু ফেলে, তুমি চলে গেলে এ জীবনে আর কোনো দিনও এলে না তুমি, ওগো পথ ভুলে চলে গেলে, তুমি চলে গেলে সব কিছু ফেলে, তুমি চলে গেলে। সেই বিদায় এখন শুধু বুকে বাজে, আজও ফাগুন আগের মতোই সাজে। সেই বিদায় এখন শুধু বুকে বাজে, আজও ফাগুন আগের মতোই সাজে। তবু এ জীবনে আর কোনো দিনও এলে না তুমি, ওগো পথ ভুলে চলে গেলে, তুমি চলে গেলে সব কিছু ফেলে, তুমি চলে গেলে।